আরিশ চলে যাওয়ার পরপরই আমি আর সাবা রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়ি। আজকে সারাদিন ঘুরবো এই প্ল্যানিং নিয়ে বাসা থেকে বের হয়েছি দুজন। আমাদের ঘোরাঘুরির মধ্যে আরিশ একবার কল করেছিল, খুব একটা কথাবার্তা হয়নি। কি করছো, কোথায়, শুধু এই নিয়েই কথা হয়েছে। সন্ধ্যায় আমি আর সাবা সারাদিনে ঘোরাঘুরি সেসব বাসায় ফিরি। বাসায় আসার পর আমি ফ্রেশ হয়ে মাগরিবের নামাজ পড়ে আরিশকে কল দিলাম। প্রথমবার রিং হলো বাট ফোন ধরলো না। পরের বার আবারও ফোন দিলাম কিন্তু তখনও কেটে দিল ফোন। 2 মিনিট পর আবারও ফোন দিলাম, তখন ফোন কেটে দিল। এবার আমার খুব রাগ হয়ে গেল। প্রথমবার ফোন কেটে দেওয়ার খুব একটা রাগ হয়নি, কিন্তু দ্বিতীয়বার ফোন কেটে দেওয়ায় খুব রাগ হয়। আমি জানতাম কাজের চাপে আরিশ এত ব্যস্ত থাকবে যে আমার তেমন খোঁজ খবরই নেবে না। সেটাই হলো। আরিশের এমন কাজে খুবই কষ্ট হচ্ছে মনের ভিতর। জানি না কেন কেমন লাগছে। এখন একদিনও হয়নি, তাই ওনার খোঁজ খবর না নেওয়ায় ভালো লাগছে না। কেমন যেন একটা অশূন্যতা বিরাজ করছে। আমার এসব আকাশ-পাতাল ভাবনার মাঝেই আব্বু রাতের খাবারের জন্য ডাক দিল। আমি ফোনটা রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলাম রাতের খাবার খেতে। রাতের খাবার খাওয়ার শেষে আমি একটা সায়েন্স ফিকশন বই নিয়ে পড়তে বসলাম। জাফর ইকবাল স্যারের ইতিনা বইটা সেলফ থেকে নিয়ে এলাম খুঁজে খুঁজে। আমার কাছে লাভ স্টোরি থেকে সায়েন্স ফিকশন বই পড়তে বেশি ভালো লাগে। বিজ্ঞানের নানা বিষয় কি সুন্দর করে গল্পের মাধ্যমে প্রকাশ করে। বইটা পড়তে পড়তে আমি একদম বইয়ের ভিতরে ঢুকে গিয়েছি, এমন অবস্থা। এখন সামান্যতম ডিস্টার্ব ও বিরক্তির সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। আর আমার ক্ষেত্রে ঠিক সেই বিষয়টাই হয়েছে। বই পড়ার মাঝে ফোনটা হঠাৎ বেজে উঠল। আওয়াজটাও এমন করে কানে এসেছে যে মনে হচ্ছে ফোনের সাথে মাইক লাগানো হয়েছে। আমি বইয়ের দিকে তাকিয়ে রাগ হয়ে বিরক্ত নিয়ে ফোনটা রিসিভ করে কানে দিয়েই বললাম, আমি বিজি আছি, যা দরকার সব পরে ফোন করুন। বলে ওপাশের মানুষটাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিলাম। কল কেটে দিয়ে আবারও বই পড়ায় মনোযোগ দিলাম। 2 লাইন পড়েছি কিনা সন্দেহ, আবারও ফোন আসলো। এবার রাগের সীমা অতিক্রম হয়ে গেল আমার। আমি তাড়াতাড়ি ফোন রিসিভ করে কিছু বলার আগেই ওপাশ থেকে শুনতে পেলাম, এত কিসের বিজনেস যে হাজব্যান্ডের সাথে কথা বলারও সময় নেই। কণ্ঠটা খুব পরিচিত লাগলো, কিন্তু আমি তৎক্ষণাৎ ধরতে পারলাম না যে কে। তাই আমি কানের থেকে ফোনটা নিয়ে স্ক্রিনের উপর তাকালাম। স্ক্রিনের আরিশের নামটা দেখে চোখটা আপনা আপনি বড় হয়ে গেল। প্রথমবার তো বইয়ের দিকে তাকিয়ে থেকে ফোন রিসিভ করার জন্য নাম দেখিনি, আর দ্বিতীয়বার রাগের জন্য হুট করে নাম না দেখেই কল রিসিভ করে বসেছিলাম। আমি ফোনটা আবারও কানে নিয়ে বললাম, সরি, আমি আসলে আপনার নামটা দেখিনি। আরিশ এবার সন্দেহের সুরে জিজ্ঞেস করলো, তুমি করেছিলে এটা কি? এত বিজনেস কিসের জন্য জানতে পারি? আপনাকে বলতে যাব কোন দুঃখে? সারাদিন কি ভালো করে একবারও খোঁজ নিয়েছেন? আমি সন্ধ্যায় 2বার ফোন দিলেও আপনি প্রথমবার তো ধরেনইনি, তার উপর আবার 2বার ফোন কেটে দিয়েছেন। সো আপনাকে আমার বিজনেসের কারণটা বলতে আমি মোটেও ইচ্ছুক নই। ইস ইস, কত অভিযোগ আমার বউটার। ওনার মুখে বউ শব্দটা শোনার পর মনের মধ্যে ক্ষুদ্র একটা ভালো লাগার অনুভূতি সৃষ্টি হলো। আরিশ আবারও বললেন, আমি বিজি ছিলাম, নিউ একটা প্রজেক্ট পেয়েছি আমাদের কোম্পানি, তারপর আবার আমার প্রমোশন হয়েছে। কাজের চাপটা অন্য সময়ের চেয়ে তুলনামূলক একটু বেশি। বুঝতেই তো পারছো। এতে বিজি, এত বিজি যে 2 মিনিটের জন্য আমার সাথে কথা বলা যায় না। প্লিজ সারা, একটু বোঝার চেষ্টা করো। তুমি না বুঝলে কে বুঝবে আমায়? আমি একটা হতাশার নিঃশ্বাস ফেলে বললাম, আচ্ছা বুঝলাম। এখন কি করছেন? খাওয়া দাওয়া হয়েছে? হুম, কেবলই খাওয়া দাওয়া করে এসে তোমায় ফোন দিলাম। তুমি খাওয়া দাওয়া করেছো? হুম, করেছি। আচ্ছা, কি করছিলে তুমি যে এত বিজি ছিলে? উপন্যাস পড়ছিলাম। আরিশ এবার আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কোন উপন্যাস? প্রেমের উপন্যাস? ওহ, সায়েন্স ফিকশন। আমার উত্তরটা শুনে উনি যে বেশ হতাশ হলেন তা ওনার কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম। কিন্তু এটা আমার মাথায় আসলো না যে প্রেমের উপন্যাস পড়ছি না বলে হতাশ হওয়ার কি আছে। ও আচ্ছা, আমি ভেবেছিলাম লাভ স্টোরি পড়ছো। আমার লাভ স্টোরি ভালো লাগে, তবে খুব একটা না। এটার চেয়ে সায়েন্স ফিকশন পড়তে খুব ভালো লাগে। আচ্ছা সারা, আমি ফোনটা রাখছি, অফিসের এক কলিগ ফোন দিয়েছে। আমি একরাশ হতাশা বুকের মধ্যে জমে নিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, সময় মতো ঘুমিয়ে পড়বেন। আচ্ছা বলে ফোনটা রেখে দিলেন উনি। আমিও আর 7-17 না ভেবে বইটা নিয়ে পড়া শুরু করলাম। বাট আফসোস পড়তে পারলাম না, কারণ আমার মাথার মধ্যে আরিশ নামক লোকটি চলাচল করছে। আমি জানি এখন পড়ার ইচ্ছা থাকলেও পড়া সম্ভব না, তাই বইটা বন্ধ করে ঘুমের দেশে পাড়ি দিলাম। সকালের নাস্তা খেয়ে বসে বসে টিভি দেখছি, এমন সময় কল আসলো আরিশের। ফোনের স্ক্রিনে আরিশের নামটা দেখে মনটা খুশিতে লাফিয়ে উঠলো। আমি সাথে সাথে ফোনটা রিসিভ করলাম। যাক, ফোনটা রিসিভ তো করলে। আমি ভেবেছিলাম আবার বিজি থাকবে হয়তো। আমি আরিশের কথা শুনে মুখ বাঁকিয়ে বললাম, বিজি আমি থাকি না, আপনি থাকেন। সো নিজের দোষ আমার উপরে দেবেন না। ও বাবা, একটু কথা উল্টাপাল্টা হলেই দোষ। হুম, আপনি অফিসে নাকি? না, এখনো যাইনি, রেডি হচ্ছি। ও আচ্ছা, তোমার হাতের সেই চা খেতে ইচ্ছে খুব। এই কয়দিনে ছোটখাটো একটা অভ্যাস বানিয়ে ফেলেছো তুমি। আমি মুচকি হেসে বললাম, আপাতত অভ্যাসটা কিছুদিনের জন্য ত্যাগ করুন। আরিশ এবার
আমার কথা শুনে অবাক হয়ে বললেন, কিছুদিন মানে? সেই কিছুদিনটা কতদিন? আমি ভাবার ভান করে বললাম, হয়তো 1 সপ্তাহ। আরিস এবার খানিকটা জোরে অবাক কণ্ঠে বলল, পাগল নাকি? তোমাকে ছাড়া এতদিন থাকবো কি করে আমি? বিয়ের আগে যেভাবে ছিলেন সেভাবে। আরিস আগের মতোই বলল, সেটা বিয়ের আগে, বাট এটা বিয়ের পরে, সো বিষয়টা সম্পূর্ণ আলাদা। এখন তোমাকে ছাড়া এতদিন কল্পনা করাও সম্ভব না। আরিসের শেষ কথাটা অজানা কারণে মনটা ছুঁয়ে গেল। আমি মুচকি হেসে বললাম, আহা, এত কথা বলেন কেন আপনি? সময় দেখছেন একবারও অফিসের জন্য লেট হচ্ছে না? আরিস এবার নিরাশ হয়ে বলল, আচ্ছা রাখছি, বলে ফোনটা কেটে দেয়। হয়তো আমার উপর রাগ করেছেন খানিকটা, কিন্তু রাগটা সাময়িক, কাজের ফাঁকে এই রাগ জানলা দিয়ে পালাবে। সকালের পর সারাদিন আর কথা হয়নি, রাতে সামান্য কথা হয়েছে। এভাবে 2টা দিন কেটে গেল, আমাদের কথা তেমন হয়নি। উনি কাজের চাপে আমার সাথে ঠিকঠাক মতো কথাও বলেননি। এর জন্য যে ওনার উপর আমার রাগটা জমে জমে পাহাড় সমান হয়ে গিয়েছে, সেটা ওনাকে জানাতেও দেইনি। সকালে সামান্য কথা বলে ফোন কেটে দেন উনি। আর ওনার এমন কাজের জন্য রাতেও আমি ইচ্ছা করে কথা বলি না বেশিক্ষণ। জানি না এত কিসের কাজের চাপ। ওয়াইফের সাথে ঠিকঠাক কথাও বলা যায় না, সময়ও দেওয়া যায় না। হয়তো বিয়ের কিছুদিন যাওয়ার পর এমনই হবে, বিয়ের প্রথম কিছুদিন ভালোবাসা উতলে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে সময় যাওয়ার সাথে সাথে যে ভালোবাসাটা ফিকে হয়ে যাবে, বিয়ের প্রথম দিকে যে ফুলটার রং নজর কাড়া থাকে, বিয়ের কিছুদিন যেতে যেতেই সেটা ফিকে হয়ে যায়, মরে যায়। আচ্ছা, আরিসের ক্ষেত্রেও কি এমনটা? এমনটা হলে তো আমি মানতে পারবো না, কষ্টে নিজেকে সামলাতে দায় হয়ে যাবে। তবে আরিসের এই দুদিনের সামান্য অবহেলায় যে আমার মনে অভিমান বড় একটা পাহাড় গড়ে তুলেছে, সেটা ভালোভাবে বুঝতে পারছি আমি। অভিমান একটা ছোট্ট শব্দ হলেও মানুষের উপরে এই প্রভাবটা ব্যাপক। সম্পর্কের শেষটার কারণ অনেক ক্ষেত্রে এই অভিমান নামক শব্দটা হয়। আমি কখনো কারোর উপর অভিমান করিনি, কিন্তু আরিসের উপর অভিমান করেছি আমি। তাও আবার ছোটোখাটো অভিমান নয়, অভিমানের মস্ত বড় পাহাড় নিয়ে বসে আছি। আর প্রথম কারোর উপর করা অভিমানটা যে সহজে ভাঙবে না, সেটা জানি। রাতে আরিস কল দিলে আমি বেশ রাগ নিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো। আরিস আদর গলায় বলল, রাগ করেছো আমার উপর? উফ, রাগ করার আমি কে? সারা, জানোই তো আমি কয়দিন খুব বিজি। তো বিজি থাকুন না, মানা কে করেছে? সারা নামক কোনো মানুষ আপনার লাইফে আছে নাকি? এই যে সারামণি, এত রাগ করো না তো প্লিজ। তোমার রাগটা আমি নিতে পারবো না। আচ্ছা, রাগ নাকি অভিমান করেছো তা জানতে হবে না, আর এত নাটক দেখাতে হবে না, বলে ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়লাম। এখন আর জেগে থাকা সম্ভব না। এসব কিছু ভাবতে ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, কিচ্ছু না। আজকে শুক্রবার, আব্বু বাসায়। সকালে নাস্তা করে আমি রুমে অগোছালো কাপড় গোছাচ্ছি। এমন সময় পিছন থেকে কেউ বলে উঠলো, আমার বউটা এত রাগ অভিমান করতে জানে, তা তো জানতামই না আমি। আমি পিছনে তাকিয়ে দেখলাম আরিস দাঁড়িয়ে আছে, মুখে ওনার কিলার একটা স্মাইল, যা দেখে আমি বরাবর মুগ্ধ। আরিশকে দেখে প্রথমে খুব খুশি হলেও পরে মনে আসলো যে আমি ওনার উপর অভিমান করে আছি। ওনার মিষ্টি হাসি, মিষ্টি কথাবার্তায় আমি গলবো না, মোটেও না, একদমই না। প্রিয়তমা অভিমান করলে কেমন লাগে সেটা ওনাকে বুঝতে হবে। এই আচ্ছা, আমি নিজেকে ওনার প্রিয়তমা বলছি কেন? প্রিয়তমা বলে তো ভালোবাসার মানুষকে। উনি কি আমার ভালোবাসে নাকি? হুঁ, ভালোবাসলেও অভিমান করার সুযোগ দিত আমাকে? আমি ওনাকে দেখেও না দেখার ভান করে রইলাম। আবারও কাপড় গোছানোর মনোযোগ দিলাম। কাপড় গোছাতে গোছাতে খেয়াল করলাম আরিশ আমার দিকে 1 পা 2 পা করে এগিয়ে আসছে। আমি আমার জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে আছি, কোনো নড়াচড়া নেই। আমি বেডের পাশে দাঁড়িয়ে কাপড় গোছাচ্ছি। উনি এসে বেডের উপর বসলেন। আমি দেখেও না দেখার ভান করে রইলাম এখনো। আরিশ এবার অবাক সুরে বলল, এত রাগ অভিমান করতে পারো তুমি? আমি কোনো কথা বললাম না। এবার আরিশ মুচকি হেসে বলল, ও তাহলে বুঝলাম ম্যাডাম অভিমান করেছে আমার উপর। আর এখন যে চাইছে সে আমি তার অভিমানটা ভাঙাই, তাই তো? আমি সরু চোখে এবার আরিশের দিকে তাকালাম। আরিশ মৃদু হেসে বসা থেকে উঠে সোজা আমার রুম থেকে বেরিয়ে গেলেন। আমি কিছুটা অবাকই হয়ে গেলাম। এমন প্রশ্ন করে গেলেন কোথায়? হুট করে উনি নিজেকে করা প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে আরিশ আমার রুমে ঢুকলেন। ওনাকে দেখে আমি অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম, কারণ ওনার হাতে এক ঝুড়ি চকলেট, যা দেখে আমার চোখ অটোমেটিক বড় হয়ে গেল। উনি চকলেটের ঝুড়িটা আমার বিছানায় রেখে দিয়ে আবারও রুম থেকে বের হয়ে গেলেন। আরিশ যাওয়ার সাথে সাথে আমি আমার জায়গায় দাঁড়িয়ে থেকেই চকলেটের ঝুড়ির দিকে উকিঝুঁকি মারতে লাগলাম। চকলেট দেখে আমি আমার লোভ সামলাতে পারছি না। একটার উপর একটা পছন্দের চকলেট এনেছেন উনি, তাও আবার ফুল এক ঝুড়ি। এত চকলেট তো কখনো একসাথে পাইনি। চকলেট নিয়ে ভাবতে ভাবতে খেয়াল করলাম আরিশ আবারও আমার রুমের দিকে আসছে। আমি তাড়াতাড়ি আবার আগের মতো দাঁড়িয়ে রইলাম, যেন আমি কিছুই দেখিনি। আমাকে চমকে দিয়ে এবার আরিশ অনেকগুলো বই একসাথে এনে রাখলেন। আমি খেয়াল করে দেখলাম যে সবগুলো সায়েন্স ফিকশন বই। অবশ্য একদম উপরের দিকে 4টা লাভ স্টোরির বইও আছে। এতগুলো সায়েন্স ফিকশন বইয়ের মাঝে এই 4টা লাভ স্টোরি বই দেখতে কেমন যেন বেমানান লাগছে। লাভ স্টোরির বইগুলো দেখে আমার ভুরু অটোমেটিক কুঁচকে এলো। তবে সবগুলো বই থেকে যে আমার মন খুশিতে আত্মহারা হয়ে গেল, তা আর সামনে প্রকাশ করলাম না আমি। আরিশ এবার মুখে হালকা হাসি নিয়ে বললেন, গিফটগুলো পছন্দ হয়নি তোমার? আরিশের কথায় কি জবাব দিব বুঝতে পারছি না। গিফটগুলো যে আমার খুব পছন্দ হয়েছে সেটা তো আর মুখে
বলা সম্ভব নয়। এমনটা করলে আরিশ যে পরে আমাকে নিয়ে হাসাহাসি করবে তাতে কোনো সন্দেহ নেই। তাই আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, আপনার এসব গিফট দিয়ে আমার কোনো কাজ নেই। এসব নিয়ে বিদায় হন আর অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ুন। গিফট নিয়ে বিদায় হন কথাটা বলার সময় বুকের উপর পাথর দিয়ে বলেছি। কারণ এমন লোভনীয় গিফটগুলো চাইলেও কেউ ফিরিয়ে দিতে বলবে না। কিন্তু আমাকে বলতে হচ্ছে কারণ সেলফ রেসপেক্ট বলে একটা কথা আছে। আরিশ এবার ভ্রু নাচিয়ে বললেন, সত্যিই তো? আমি একটা শুকনো ঢোক গিলে বললাম, হ্যাঁ সত্যি। বলে আমি রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালাম। কিন্তু তার আগেই আরিশ আমার হাত হেঁচকে টান দিয়ে নিজের একদম কাছে নিয়ে এসে আমার কোমর চেপে ধরেন এক হাত দিয়ে। আরিশের এতটা কাছে এসে সামান্য একটু অস্বস্তিকর অনুভূতি হচ্ছে, তাই আমি নিজেকে ওনার কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলাম। কিন্তু উনি এত শক্ত করে আমাকে ধরে রেখেছেন যে ওনার হাত থেকে ছাড়া পাওয়া আমার জন্য কষ্টকর হয়ে উঠেছে। আমার এমন ছোটাছুটি ভাব দেখে উনি আমাকে আরেকটু টেনে নিয়ে আসেন নিজের কাছে। আরিশ আমার দিকে তাকিয়ে এক হাত দিয়ে আমার চোখের সামনে আসা চুলগুলোকে কানের পিছনে গুঁজে দিতে বললেন, এত রাগ অভিমান শরীরের জন্য স্বাস্থ্যকর না। এটা কি জানো মিসেস সারা? আমি কিছু না বলে চুপ থাকলাম। অভিমান যে আমার অল্প অল্প করে গলতে শুরু করেছে এটা ওনাকে জানতে দেওয়া যাবে না। আমি দেখতে চাই যে আরিশ আমার অভিমানটা কতক্ষণ সহ্য করতে পারে আর আমার অভিমান ভাঙানোর জন্য কি করতে পারে। আরিশ আবারও বললেন, অভিমানটা কিন্তু তার প্রায় সবসময় সবচেয়ে বেশি হয় যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। তবে কি আমায় ভালোবাসো নাকি? ওনার প্রশ্নে বুকটা অজানা কারণেই ঢাকঢোল পেটাতে লাগলো। বুকের ঢিপ ঢিপ আওয়াজটা এত জোরে হচ্ছে যে আমার কান পর্যন্ত সেটি পৌঁছে যাচ্ছে। জানি না আরিশের কান পর্যন্ত সেটি পৌঁছাচ্ছে নাকি। আরিশ হঠাৎ মুচকি হেসে বললেন, ভালোবাসো নাকি আমায়? এটা জিজ্ঞেস করাতেই বুকের মধ্যে ড্রামা বাজানো শুরু করলে কেন? তাহলে মুখ দিয়ে বলার সময় কি হবে তাই চিন্তা করছি। আমি আর কিছু বলতে যাব তার আগেই সাবার কণ্ঠ কানে ভেসে এলো, দরজা খুলে রোমাঞ্চ করো কিসের জন্য? ঘরে যে আরো মানুষ আছে সেটা কি বেমালুম ভুলে গেছেন দুজনে? সাবার কথা শোনার সাথে সাথেই আরিশ আমার থেকে ছিটকে দূরে সরে গেল। হুট করে সাবা এসে যাওয়ায় আমি তো প্রচণ্ড লজ্জায় পড়ে গেলাম। আরিশের কী অবস্থা জানি না, তবে মনে হচ্ছে ওনার অবস্থা আমার মতোই। সাবা এবার দরজা লাগাতে লাগাতে বলল, দরজা আটকে দিয়ে গেলাম, এবার যত খুশি তত রোমাঞ্চ করো। বাই দ্য ওয়ে আপু, তোকে আম্মু ডাকছিল, বলে দরজা আটকে দিয়ে চলে গেল সাবা। দরজা আটকানোর সাথে সাথে আরিশ আমার দিকে তাকিয়ে মুচকি হেসে দিল। আমি ওনার হাসি দেখে তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে ছুটে দিলাম। পিছন আর ফিরে তাকাইনি আমি। জামাই ভোজ কাকে বলে, কত প্রকার ও কী কী তা আমার আম্মুর কাছে বুঝলাম আমি। খাবারের কোনো কমতি দেখলাম না ডাইনিংয়ে। এসব দেখে আমার মধ্যে সামান্য হিংসা হলো। একটা বাড়ির জামাই যতটা আদর পায় বউ ততটা আদর পায় না কেন? বলতে গেলে বউ কোনো আদরই পায় না। জামাই বুড়ো হয়ে গেলেও তার শ্বশুরবাড়ির লোকজন তাকে আপ্যায়ন কোনো কমতি রাখবে না। অথচ বউয়ের ক্ষেত্রে ৩-৪ মাস পুরনো হলেই আগে যে সামান্য যত্নার্থী পাওয়া যেত তাও হারিয়ে যায়। এদিক দিয়ে আমার কপালে হয়তো ভালো, আমার শ্বশুর-শাশুড়িকে আমার ভালো মনে হয়। জানি না ভবিষ্যতেও তারা এমন থাকবে কি না, তবে দোয়া করি যাতে এমনই থাকে। আরিশ খাওয়া দাওয়া করে এসব আমার রুমে শুয়ে পড়ল। দুপুরের পর আমি একটিবারের জন্য আমার রুমে যাইনি। মাঝে হঠাৎ আড়াল দিয়ে দেখছিলাম আরিশকে। তখন দেখলাম আরিশ ঘুমাচ্ছে। সন্ধ্যার দিকে আব্বুর সাথে আরিশ বাইরে বেরোয়, তখন জাস্ট সবার সামনে কথা হয়েছিল ওনার সাথে। এখন রাত প্রায় ৮টা বাজে। আরিশ আর আব্বু এখনও বাসায় ফেরেনি। আম্মু ফোনে মামির সাথে কথা বলছে আর বারান্দায় বসে আমি আর সাবা গল্প করছি। সেই গল্পের মাঝে হঠাৎ সাবা প্রশ্ন করলো, আগামীকালেই চলে যাচ্ছিস আপু? প্রশ্নটা করার সময় যে ওর মন বেশ খারাপ হয়ে গিয়েছিল সেটা বুঝতে পারলাম। আমি মুচকি হেসে সবার নাকটা হালকা টেনে দিয়ে বললাম, ওহো আর কিছুদিন থাকবো। আমার কথা শুনে সবার মুখে হাসি ফুটে যায়, কিন্তু ওর মুখের হাসিটা বজ্জাত আরিশের জন্য বেশিক্ষণ থাকলো না। কারণ উনি হুট হুট করে এসে পিছন থেকে আমাকে বললেন, জি না ম্যাডাম, আমরা আগামীকাল সকালেই রওনা দিচ্ছি। আরিশের কথা শুনে আবার খানিকটা রাগ হলো। বাবার বাড়ি কিছুদিন থাকলে কি এমন হয়ে যাবে ওনার? বিয়ের প্রথম দিকে সব মেয়েরাই বাবার বাড়ি একটু বেশি দিন থাকতে চায়। আমারও তাই ইচ্ছে করছে। ওনার এত প্রবলেম কেন? আর কয়েকটা দিন থাকতে দিলে কি এমন হতো? সাবা আরিশকে অনেকটা অনুরোধের সুরে বলল, দুলাভাই প্লিজ আপুকে আর কিছুদিন থাকতে দিন না। আপুকে ছাড়া আমার একদম ভালো লাগে না। আরিশ মৃদু হেসে মাথা নিচু করে চুল বাচ্চাদের মতো নেড়ে দিয়ে বলল, তোমার আপু অনেকদিন থেকেছে, এবার তো যেতে হবে শ্বশুরবাড়ি, তাই না? না হলে মানুষজন কি বলবে বলো তো? আরিশের কথায় সাবা আগের মতোই বলল, দুলাভাই প্লিজ প্লিজ আপু থাকুক কিছুদিন। সারা সারা জীবন তো এখন আপনার সাথেই থাকবে, তো কিছুদিন আমাদের সাথে থাকলে কি এমন হয়? অনেক কিছু হয় সাবা, তুমি এখনো ছোট তাই বুঝবে না। তোমার আপুকে না হয় আরও কিছুদিন পর এসে রেখে যাব। এবার আরিশের প্রস্তাবে হয়তো সাবা কিছুটা হলেও খুশি হয়েছে, কিন্তু আমি মোটেও খুশি হইনি। আমার খুব রাগ লাগছে, সাথে কষ্টও হচ্ছে। আমি কিছু না বলে সোজা নিজের রুমে চলে এলাম। দরজা বন্ধ করতে গিয়েও পারলাম না, কারণ ততক্ষণে আরিশ চলে এসেছে। উনি এসে আমাকে সরিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। আমি এসে আমার রুমের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আরিশও আমার পিছু পিছু এসে পাশে দাঁড়ালো। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ নীরবতা ভেঙে আরিশ বললেন,
আবারও রাগ করছো আমার উপর, তাই না? আমি কিছু না বলে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইলাম। আরিশ আবারও বললেন, এই যে ছাড়া পাখি আমার, এত রাগ কেন শরীরে? বললাম তো কিছুদিন পর এসে রেখে যাব, কিন্তু এখন আমার সাথে যেতে হবে। এবার আমি রাগ মাথায় নিয়ে বললাম, আপনি তো মেয়ে না, তাই জানেনও না যে একটা মেয়ে নিজের বাড়িতে ছেড়ে পরের বাড়ি গিয়ে থাকতে কেমন লাগে। বিয়ের পর নিজ বাড়ি রেখে স্বামীর বাড়িকে নিজের বাড়ি মেনে নিতে হয়। এর মতো কষ্ট আর নেই। আমি ছোট থেকেই খুবই আবেগপ্রবণ মানুষ। আব্বু আম্মু আর সাবা ছাড়া একটা দিন কল্পনাও করিনি আমার জন্য দুষ্কর। সেখানে শ্বশুরবাড়ি গিয়ে আমাকে থাকতে হবে, মানিয়ে নিতে হবে, এটা মেনে নিতে বুক ফেটে কান্না বেরিয়ে আসে। কিন্তু কিছু করার নেই, মানিয়ে মানিয়ে আমাকে নিতেই হবে। আমাকে বিয়ের পর আমি চেষ্টা করছি যে ওই বাড়ির সাথে মানিয়ে নেব। একটু সময় লাগবে, এতে আমার বাসায় আসলে আমার ভালো লাগে। কিন্তু আপনি কি আমাকে এই ভালোটুকু থাকতে দেবেন না? এটুকু বলতে বলতে আমার গলা ধরে আসে। আর একটা শব্দ আমার মুখ দিয়ে বের হয়নি, তাতেই কান্না করে দিব সেটা বুঝলাম। তারপরও আমি বললাম, আপনি আমাকে নিয়ে যেতে চাইছেন কেন? আমাকে তো সময়ই দিতে পারেন না তেমন আপনি। নতুন নতুন বিয়ে হয়েছে, সেই হিসাবে আপনি আমাকে সময় দেওয়া উচিত। কিন্তু আপনি আমাকে একদমই সময় দেননি। বুঝলাম অফিসে খুব কাজ, কিন্তু সারাদিন রাত মিলে আমাকে ৫টা মিনিটও সময় দিতে পারেন না আপনি। আমাদের বাসায় যে কদিন এসেছে আপনি ভালোভাবে কথাও বলেননি আমার সাথে। ১ম দিন যা একটু কথা বলেছেন, এরপর থেকে কাজের চাপে সেটুকুও বলেননি। কাজের পাশাপাশি ওয়াইফকে একটু সময় দিলে কি এমন হয়? এসব কথার মাঝে আমি কান্না করে ফেলি। আরিশ আমার সামনে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। এতটা কথা এভাবে বলে ফেলবো তা হয়তো উনি আশা করেননি। আমি কান্না করে যাচ্ছি অঝোর ধারায়, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এমন সময় আরিশ আমাকে হুট করে নিজের বুকে টেনে নিলেন। কান্না করলে বাচ্চাদের যেমন মাথায় হাত বুলিয়ে দেয়, উনি ঠিক সেরকমই করছেন। আমি কান্না কিছুটা কমাতে পারলেও কুপানো ভাবটা যাচ্ছে না। হারিস আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, শান্ত হও সারা পাখি, এত কান্না করলে চোখ ফুলে একদম কুলো ব্যাঙ হয়ে যাবে। আর আমি না বলছি কান্না করতে? কান্না করলে তোমাকে একদমই ভালো লাগে না, আর আমার কাছে তোমার চোখের পানি বিন্দুমাত্রও সহ্য হয় না। সো প্লিজ কান্নাটা বন্ধ করো। আর আমি প্রমিস করছি আজকে থেকে তোমাকে সময় দেব। আর আমার কাজের চাপও কমে এসেছে, সো তোমার সাথে এবার মন মতো টাইম স্পেন্ড করতে কোনো বাধা নেই। এতক্ষণে আমার কান্না বন্ধ হয়ে এসেছে, কিন্তু আমি এখনো আরিসের বুকে মাথা দিয়ে আছি। কেন জানি বড্ড ভালো লাগছে এমন করে থাকতে। মনের মধ্যে অদ্ভুত এক ভালো লাগার সৃষ্টি হচ্ছে। হঠাৎ দরজায় নক পড়ায় আমি আরিশকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়াই, মাথায় অগোছালো চুলগুলো গুছিয়ে নেই। আরিশ আমার চোখের আশেপাশে লেগে থাকা পানি মুছে দিতে দিতে বললেন, নিশ্চয়ই খাবারের জন্য ডাকছে। আমি খাবার নিয়ে আসি, তুমি হাত মুখ ধুয়ে নাও। চোখের যা অবস্থা বানিয়েছো তাতে বাইরে না যাওয়াই শ্রেয়। তোমার এমন অবস্থা দেখলে নিশ্চিত সবাই ভাববে আমি তোমাকে কাঁদিয়েছি। সো তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। বলে আরিশ রুম থেকে চলে গেলেন, আর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। খাবার নিয়ে এসে আরিশ আমাকে যত্ন সহকারে খাইয়ে দিলেন। আমিও বেশ মজা মজা রাতের খাবার খেলাম। আমি ডান পাশ ফিরে শুয়ে আছি। হঠাৎ করে আমাকে আরিশ জড়িয়ে ধরলো স্ব অবস্থাতেই, আর বললেন, বিয়ের পর যে স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতে হয় এটা জানো না বুঝি? হয়তো জানো না। আর জানবেই বা কি করে? সারাদিন সায়েন্স ফিকশন বই নিয়ে পড়ে থাকো যে। একটু লাভ স্টোরি বললে এতটা আনরোমান্টিক হতে না তুমি, বলে আমাকে নিজের দিকে ঘুরিয়ে নিলেন আরিশ। এরপর আবারও বললেন, এবার আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। ওনার কথা শুনে আমি বাধ্য মেয়ের মতো ওনার বুকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে আরিসের বুকটা আমার কাছে সবচেয়ে আপন এবং নিরাপদ জায়গা মনে হলো। আর বেশ শান্তিও লাগলো, এক অদ্ভুত শান্তি, যে শান্তিটা শুধু স্বামীর বুকে মাথা রেখে ঘুমালেই পাওয়া যায়। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে একসময় আরিস আমাকে ছুঁয়ে দেখলে কেমন অস্বস্তি লাগে, আবার মাঝে মাঝে কোনো অস্বস্তি লাগে না, যেমনটা এখন। এই মুহূর্তে আরিস যে আমাকে জড়িয়ে ধরে আছে তাতে আমার অস্বস্তি লাগছে না। তবে যাই হোক, এই অস্বস্তি ভাবটা দূর হতে বেশি সময় লাগবে না। আরিস মাথার চুল হাত বুলাতে বুলাতে বললেন, এভাবে মাঝে মাঝে একটু অভিমান করে থাকবে। প্রিয়তমার অভিমান ভাঙানোর মধ্যে আলাদা একটা মজা আছে। তুমি অভিমান করে মুখ ফুলিয়ে বসে থাকবে, আর আমি তোমার অভিমানটা ভাঙাবো। আফটার অল ভালোবাসার মানুষ অভিমান ভাঙাতে কোনো বিরক্ত লাগে না, উল্টা ভালো লাগে। দরজা ধাক্কানোর আওয়াজে ঘুমটা ভাঙলো। চোখ খুলে দেখি গতকাল রাতে আরিসের বুকে আমি যেভাবে ঘুমিয়ে পড়েছিলাম এখন ঠিক সেরকমই শুয়ে আছি। কোনো প্রকার নড়াচড়া হয়নি। আমি ধীরে ধীরে আরিসের বুকের উপর থেকে মাথা তুলে আশেপাশে তাকালাম। রুমের ভিতর বেশ অন্ধকার হয়ে আছে, কারণটা বুঝলাম না। পরে বাইরে আকাশের দিকে তাকাতেই বুঝতে পারলাম যে আকাশ প্রচুর মেঘ জমেছে, তাই এমনটা হয়েছে। আমি আস্তে ধীরে উঠে গিয়ে ঘুম ঘুম চোখে রুমের দরজা খুললাম। দরজা খোলার সাথে সাথেই সাবার দুষ্টুমি হাসির সাক্ষী হলাম। সাবা মুখ টিপে হেসে বলল, রাতে কি ঘুমানি? সকাল কয়টা বাজে দেখছি যাবো? দুলাভাই বলছিল 10টার মধ্যেই রওনা দিবি, তাড়াতাড়ি কর। আমি আর কিছু না বলে দরজাটা বন্ধ করে দিলাম। আরিশকে দূর থেকে কয়েকবার ডাক দিলাম ঘুম থেকে ওঠার জন্য, কিন্তু সে উঠলো না। আমার কথাটা কান পর্যন্ত গিয়েছে নাকি কে জানে। আমি আর ওয়েট না করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। বের হয়ে দেখি এখনো আরিশ ওঠেনি। আমি আবারও 2-3 ডাক দিয়ে আমার রুমের বারান্দায় চলে গেলাম। আকাশটা পুরো কালো মেঘে ঢেকে গিয়েছে, যে কোনো মুহূর্তে মুষলধারে বৃষ্টি নামতে পারে। অসময়ে বৃষ্টি এটা, কারণ এখন তো বর্ষাকাল চলছে না। আমি অপেক্ষা করছি কখন এই আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি পড়বে।
আর আমি মনমতো সেই বৃষ্টিতে ভিজবো। এমন আকাশ দেখে ছোটবেলায় রবীন্দ্রনাথের সেই কবিতার কথা মনে পড়ে গেল। নীল নভ ঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহি রে, ওগো আজ তোরা ঘাস নে ঘরের বাহিরে। কবিতাটা মনে মনে আউড়ে আনমনেই হেসে উঠলাম। ছোটবেলায় বড়সড় একটা কবিতা ছিল এটা, যেটা পরীক্ষার খাতায় লিখতে গিয়ে আমার অবস্থা নাজেহাল হয়ে যেত। ছোটবেলার সেই নাজেহাল অবস্থা করার জন্য দায়ী রবির দাদুকে বলেছিলাম, এই যে রবি দাদু, তোমার নিষেধাজ্ঞা আমি কিন্তু মানছি না। আমি ঘরের বাহিরে যাব মানে যাব, ভিজে একাকার হয়ে আসব। কিছু মনে করো না রবি দাদু, ওকে? আমার মিস্টার আদনান রহমান আরিশ আমাকে আজকে নিয়ে যাবে, তাই ঘরের বাইরে যেতে হচ্ছে আর কি। বুঝছো তো? কথাগুলো বলেই একা একাই হেসে উঠলাম। আমাকে এভাবে কেউ দেখলে নিশ্চিত পাগল বলবে। এসব আকাশ পাতাল ভাবনা ভাবতে ভাবতে খেয়াল করলাম আমাকে পিছন থেকে কেউ জড়িয়ে ধরলো। কয়েক সেকেন্ডের জন্য ভয় পেয়ে গেলেও পরে বুঝলাম এটা আরিশ। আরিশ আমাকে জড়িয়ে ধরেই আমার কাঁধে নিজের থুতনি রাখলো। আরিশের এমন ছোঁয়ায় আমি খানিকটা কেঁপে উঠলাম। ওনার মুখের খোঁচা দাড়ি আমার কাঁধে একটু বিচ্ছে, কিন্তু আমি আর কিছু বললাম না। আরিশ ঘুম ঝরানো কণ্ঠে বলল, সারা পাখি রাতে ঠিকমতো ঘুম হয়েছে? অসুবিধা হয়নি তো? ও, আমার তো মনে হচ্ছে আপনার মতো অসুবিধা হয়েছিল। সারা রাত আমার মাথার ভর আপনার বুকটা নিতে পারছিল না। নিতে পারবো না কেন? তোমার মাথা কি হাতির মাথা নাকি? বুক তোমার মাথার ভর সইতে পারবে না? তোমার মাথাটা তো ছোটদের মতো, জাস্ট লাইক এ বেবি পিচ্চি। আমি ছোট না, বিয়ে হয়ে গিয়েছে আমার, সো ডোন্ট কল মি পিচ্চি বেবি, ওকে? আরশি দুষ্টু হাসি এসে বলে, বিয়ে হয়ে গিয়েছে আর খুব শীঘ্রই 2 বেবির আম্মুও হবে। আরিশের কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। আরিশ আমায় এই লজ্জাময় ভাবটা দূর করতে কথা অন্যদিকে ঘুরিয়ে বলল, আজকে আকাশটার মন বেশ খারাপ মনে হচ্ছে, তাই না? এরপর আমি কয়েক সেকেন্ডের জন্য চুপ থেকে উৎফুল্ল কণ্ঠে বললাম, আমার না বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে খুব খুব। আরিশ এবার আমাকে ছেড়ে দিয়ে আমার সামনে এসে গম্ভীর মুখে বললেন, বৃষ্টিতে ভেজে বারণ, এখনকার ওয়েদার দেখেছো? চেঞ্জেবল একটা ওয়েদার, এখন বৃষ্টিতে ভিজলে সর্দি কাশি লাগতে মিনিটও সময় লাগবে না। কথাগুলো আরিশ একদম বড়দের মতো বলল, অর্থাৎ কথা বলার ধরন এমন যে আমি হলো পিচ্চিবাবু আর আমাকে শাসন করছেন উনি, অথচ এই উনিটা আমার হাজব্যান্ড। কিন্তু এমন শাসন কে বলবে উনি আমার হাজব্যান্ড? আমি আরিশের কথায় বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে রইলাম, কারণ আমার বৃষ্টিতে ভেজার ইচ্ছেটা প্রবল। আমারও ইচ্ছের মাঝে ওনার নিষেধাজ্ঞা মানতে আমার মোটেও ইচ্ছে করছে না। আরিশ আমার গাল টেনে বলল, মুখের ভিতর কি একটা বেলুন ফিট করা নাকি? এভাবে ফুলে যায় কেন? আমি আরিশের কথায় সরু চোখ তাকাবার একটি ভেঙচি কাটলাম। আরিশ আমার এমন কাজে হো হো করে হেসে উঠে বলল, এত কিউট লাগছে তোমাকে বলার বাইরে। তোমার মুখটা কিউট একটা রসগোল্লা লাগছে। মন বলছে টুস করে একটা কামড় বসিয়ে দেই, বলে চোখ টিপ মারল। আরিশ আমাকে ওনার এহেন কাজে আমি পুরো অবাক হয়ে গেলাম। আমার চোখ দুটো এমনভাবে বড় করে আছি যেন কোটর থেকে বেরিয়ে আসবে চোখ দুটো। আরিশ আবারও আমার গলা দুটো টেনে দিয়ে মুচকি হেসে ওয়াশরুমে চলে গেলেন। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। আমার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি আর আরিশ। আমাদের বাসা থেকে আসার সময় কিছুটা কান্না করছিল, তবে আরিশ আমাকে সে মুহূর্তে বেশ সান্ত্বনা দিয়েছে। তাই বেশিক্ষণ কান্না করিনি। গাড়িতে চুপচাপ বসে আছি আমি। আরিশ গাড়ি ড্রাইভ করায় মনোযোগ দিয়ে আছে। আমার চোখটা আকাশ পানে তাকিয়ে রয়েছে। মেঘ ডাকছে জোরে জোরে। মনে আমার উদাসীনতা বিরাজ করছে, কারণ এখনো পর্যন্ত বৃষ্টি এলো না। আর আমার বৃষ্টিতে ভেজাও হলো না। হুট করে একদম মুষলধারে বৃষ্টি শুরু হলো। এমন হুট করে বৃষ্টি শুরু হবে তা আশাও করিনি। মনটা আমার খুশিতে নেচে উঠল। আমার শ্বশুরবাড়ি যাওয়ার পথে একটা পার্ক পড়ে। ছুটির দিনে মোটামুটি ভিড় থাকে, তবে ব্যস্তময় দিনে খুব একটা ভিড় দেখা যায় না। আমি কয়েকবার এসেছি এখানে। জায়গাটা খুব সুন্দর। আজকে শনিবার, তারপর আবার সকাল সকাল বৃষ্টি। তাই বাইরে দিয়ে যতটুকু দেখা যাচ্ছে মানুষজন তেমন নেই। আমি আচমকা আরিশকে বললাম, আরিশ গাড়ি থামান তাড়াতাড়ি। হুট করে এমন কথা শুনে আরিশ তাড়াতাড়ি ব্রেক কষালো গাড়িতে। উদ্বেগহীন কণ্ঠে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কি হলো সারা, কোনো সমস্যা? আমি আরিশের কথার কোনো জবাব না দিয়েই গাড়ি থেকে নেমে পড়লাম। পার্কের দিকে এক ছুট লাগালাম। জানি না পিছন থেকে আরিশ আমাকে কিভাবে দেখছে। হয়তো আমার এমন হুটহাট কাজটা উনি আশা করেননি। হয়তো আমার উপর রেগে আছেন, কারণ আমি ওনার নিষেধাজ্ঞা অমান্য করেছি। সে যাই হোক, আমার কি, আমার বৃষ্টিতে ভেজার ইচ্ছে আমি পূরণ করবো মানে করবোই। পার্কে এসে আমাকে নিরাশ হতে হলো না, কারণ পার্কে মানুষজন নেই, শুধু দূরে কয়েকটা পিচ্চি ছেলেমেয়েরা মনের সুখে ভিজছে বৃষ্টিতে। বৃষ্টির গতি ক্রমশ বাড়ছে, সেই সাথে বাড়ছে আমার মনের খুশি। দুপাশে হাত ছাড়িয়ে দিয়ে আমি বৃষ্টিতে ভিজছি। বৃষ্টির প্রতিটা ফোঁটা আমার শরীরে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি জাগিয়ে তুলেছে। প্রথম বৃষ্টির ফোঁটা শরীরে লাগার সাথে সাথে শীতলতা ঘিরে ধরেছিল আমায়, কিন্তু পরে সেই শীতলতা ভাবটা আমার শরীর মানিয়ে নেয়। এই পার্কটা সবুজ ঘেরা একটা পার্ক। আশেপাশে গাছগাছালি পরিপূর্ণ। গাছের প্রতিটা পাতা টপটপ করে বৃষ্টির পানি পড়ে পূর্বের ধুলো ময়লা সব ধুয়ে দিচ্ছে। গাছের প্রতিটা শাখায় বিরাজমান পাতাগুলো তাদের পূর্বের রং ফিরে পেয়েছে। এর জন্য হয়তো তারা খুব খুশি হয়েছে। তাই বলে হয়তো বাতাসের সাথে মৃদু মন্দনে নেচে উঠছে। প্রতিটা পত্রপল্লব, পায়ের নিচের ঘাসগুলো আজ যেন প্রাণ ফিরে পেয়েছে। পদতলিতে
হয়ে যে ঘাসগুলো নিয়ে নুয়ে পড়েছিল, আজ বৃষ্টির পরশটা জেগে উঠেছে। আমি ঘুরে ঘুরে বৃষ্টিতে ভিজছি আর প্রকৃতির প্রতিটা বিষয় উপভোগ করার চেষ্টায় আছি। দুপাশে হাত হাত ছড়িয়ে দিয়ে আকাশ পানে তাকিয়ে বৃষ্টির প্রতিটা ফোঁটা এধারায় পড়া দেখছি। বৃষ্টি নামক প্রকৃতির এই নতুন আশীর্বাদ বরাবরই আমাকে মুগ্ধ করে। ধারায় বৃষ্টির প্রতিটা ফোঁটা যে নতুন এক সতেজতা বয়ে আনে, সেটা আমি খুব ভালোভাবেই লক্ষ্য করি। অনেকদিন পর বৃষ্টি নেমে আসার পর যে এক ধুলোময়লা ঘ্রাণ ছড়িয়ে দেয়, সেটা আমার কাছে অদ্ভুতভাবে ভালো লাগে। অন্যান্যদের কী হয় সেটা জানি না, তবে এই ধুলোমরা ঘ্রাণটা আমার মনটাকে সতেজ করে তোলে। চারপাশ বন্দি রুমেও যদি বাইরে সামান্য আলো বাতাস প্রবেশ করে, তখন ধুলোমরা ঘ্রাণটাই বলে দিবে বাইরে বৃষ্টি হচ্ছে। এই ধুলোমরা ঘ্রাণটাই বলে দেয় যে প্রকৃতি বৃষ্টি নামক আশীর্বাদ পেয়েছে। অল্প সময় বৃষ্টিতে ভেজার পর মনে হলো যে সেই বাচ্চাগুলোর সাথে বৃষ্টিতে ভিজলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ, আমি এক প্রকার দৌড়ে বাচ্চাগুলোর কাছে গিয়ে বৃষ্টিতে ভেজে শুরু করলাম। বাচ্চাগুলো মুখের হাসি বলে দিচ্ছে তারা আমার উপস্থিতিতে বেশ খুশি। ওরা ঘাসের উপর লাফাচ্ছে, চোখ মুখে খুশির বন্যা বয়ে যাচ্ছে ওদের। দেখে মনে হচ্ছে এভাবে বৃষ্টিতে ভেজা ঘাসের উপর লাফানো হয়তো অন্যরকম একটা খুশি দেয়। কেননা আমিও সেই খুশির স্বাদটা উপভোগ করি। তাই আমি ওদের মতো ঘাসের উপর লাফানো শুরু করে দিলাম। আমার পায়ের আঘাতে ঘাসের নিচে মাটিতে জমা পানিগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এটা দেখেই আমার সবচেয়ে বেশি খুশি লাগছে। জানি না কেন কখনো এভাবে ঘাসের উপর সবুজময় চারপাশে বৃষ্টিতে ভিজিনি। বাসায় সবসময় ছাদে ভিজেছি, সেখানে তো আর এসব ছিল না, কিন্তু এখানে এসব আছে আর এগুলোই বৃষ্টিতে ভেজার আনন্দটাকে দ্বিগুণ করে তুলেছে। আমাদের এসব মাতামাতি খেলাধুলার মাঝে খেয়াল করলাম দূর থেকে কেউ এদিকে এগিয়ে আসছে। প্রচণ্ড বৃষ্টির জন্য চারপাশে ঝাপসা হয়ে আছে, তাই ঠিকমতো দেখাও যাচ্ছে না। তবে এদিকে আলো এগিয়ে আসতে বুঝতে পারলাম আরিশ এগিয়ে আসছে এদিকে। সাদা শার্টটা গায়ের সাথে একদম লেপ্টে আছে। বৃষ্টিতে ভেজার ফলে সাদা শার্টটা আরও পাতলা দেখাচ্ছে। বুকের প্রতিটা লোম দৃশ্যমান হচ্ছে। উনি যেভাবে হেঁটে আসছেন, দূর থেকে ওনাকে হিরোর চেয়েও কম মনে হচ্ছে না। আমার এসব ভাবনার মাঝে উনি আমার আরেকটা কাছে এলেন। আরিশ ভুরু দুটো কুঁচকে বললেন, আমাকে না বলে চলে এলে কেন গাড়ি থেকে? এতক্ষণ বাচ্চাদের সাথে লাফিয়ে আমি বেশ হাঁপিয়ে উঠেছি, তাই হাঁপানো কণ্ঠে বললাম, আমি আপনাকে বললেও আমি আপনাকে বললে কখনো আমাকে বৃষ্টিতে ভিজতে দিতেন না, তাই আপনাকে না বলে চলে এসেছি। ওসব বাদ দিন, এখন তো নিজেই ভিজে গিয়েছেন। ভিজে যখন গিয়েছেনই তখন একটু বৃষ্টি বিলাস করুন আমার সাথে। আরিশ আর কিছু না বলে আমার দিকে তাকিয়ে চোখ দুটো কুঁচকে হেসে ফেলল। আমরা দুজন অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভিজছি। বাচ্চাগুলো এখনও আছে। আরিশ বাচ্চাদের দেখে এবার নিজেও আমার মতো ঘাসের উপর লাফাতে লাগলেন। আমি চুপ হয়ে দাঁড়িয়ে থেকে আরিশকে দেখছি। বাচ্চাদের পাশে ওনার এই কাজটা একদম বাচ্চামো লাগছে। জানি আমার ক্ষেত্রেও এমন হয়েছিল। বৃষ্টিতে ভেজার ফলে আরিশের মাথার চুলগুলো একদম নুয়ে পড়েছে। কপালের সামনের চুলগুলো এসে নিজেদের মধ্যে খেলায় মেতে উঠেছে। আরিশের শার্টের গুটানো হাত দেখে কেমন যেন একটা আকর্ষণ কাজ করছে। শার্টের হাত গুটানোর ফলে ওনার লোমশ হাতটা খুবই আকর্ষণ করছে আমায়। হাত ঘড়িটাও ভিজে একাকার। হয়তো ওয়াটারপ্রুফ, তাই উনি বৃষ্টির মাঝেও এটা পরে এসেছেন। আমার এসব ভাবনার মাঝে আরিশ হুট করে আমাকে নিজের কাছে টেনে নেন। আশেপাশের বাচ্চাগুলো আরিশের এই কাজে মুখে টিপে টিপে হাসছে। আমার খুব লজ্জা লাগছে এমন করায়। বাচ্চাদের মাঝে ওনার এমনটা করা একদম উচিত হয়নি। উনি হাঁপানো কণ্ঠে বললেন, দূরে দাঁড়িয়ে কি দেখছিলে? আমাকে নাকি? আমি এবার আরিশের কথায় মুচকি হেসে দিলাম আর ধীর কণ্ঠে বললাম, সমস্যা আছে কি? আমার হাজব্যান্ডকে আমি দেখেছি, কারোর সমস্যা হওয়ার কথা তো না। আরিশ চোখ বন্ধ করে মুচকি হেসে দিলেন। ওনার এই হাসিতে আমি পুরোই মুগ্ধ। মারাত্মক লাগে ওনার এই হাসিটা। যতবারই দেখি ততবারই নতুন করে অজানা একটা ভালো লাগা কাজ করে। আরিশ আমাকে নিজের কাছে টেনে নিয়ে বললেন, তো এই দেখো না, তো কত কাছ থেকে দেখতে পারো। আমি আর কিছুই বললাম না। আরিশ এবার মৃদু হেসে বাচ্চাগুলোর উদ্দেশ্যে বললেন, বাচ্চারা তোমরা একটু হাত দিয়ে নিজেদের চোখ ঢাকো তো। আমি আরিশের এমন কথা শুনে ভ্রু কুঁচকে ওনার দিকে তাকালাম। আরিশের কথা শোনা মাত্র বাচ্চাগুলো নিজেদের দু হাত দিয়ে চোখ ঢেকে ফেললো আর সাথে সাথে আরিশ আমার গালে টুপ করে একটা চুমু বসিয়ে দিল। ওনার এমন কাজে আমি পুরাই ফ্রিজ হয়ে গেলাম। উনি যে এই কাজের জন্য বাচ্চাদের চোখ বন্ধ করতে বললেন তা আশা করিনি আমি। ওনার এই স্পর্শে আমি স্থিরভাবে দাঁড়িয়ে রইলাম। আরিশ মুচকি হেসে বললেন, তোমার এই ভেজা গালে নিজের ঠোঁট দুটো ছুঁয়ে দিতে খুব ইচ্ছে করছিল, তাই ইচ্ছেটা পূরণ করলাম। বাই দ্য ওয়ে, তোমার গালটা এত নরম কেন? আমি এবার স্বাভাবিক হয়ে বললাম, জানি না, আমাকে ছাড়ুন তো দেখি। বৃষ্টিতে ভিজতে এসে আকাম কুকাম করা, তাই না? আরিশ আমার কথায় হো হো করে হেসে বলল, এটুকুই আকাম কুকাম বলছো তুমি? বলে আবারও হাসতে লাগলেন উনি আর বললেন, এমন রোমান্টিক ওয়েদারে একটু আকাম কুকাম করলে দোষ নেই সারা পাখি। আমি ওনাকে ভেঙচি কেটে আবারও বৃষ্টিতে ভিজতে লাগলাম। বৃষ্টির গতি আগের চেয়ে কিছুটা কমে এসেছে। আরিশ এবার আমার হাত ধরে বললেন, বাসায় চলো, অনেকক্ষণ ভিজেছো, ঠান্ডা যে নিশ্চিত লাগবে সেটা বোঝা যাচ্ছে। বৃষ্টি কমে যাওয়ার ফলে আবার আমার শীত লাগা শুরু হয়ে গেল। এটা আমি আরিশকে বুঝতে দিলাম না, কারণ এটা বুঝে গেলে উনি আমাকে নিয়ে যাবেন। কিন্তু আমি চাইছি একদম বৃষ্টি শেষ হওয়া পর্যন্ত ভিজতে, তাই আমি বললাম, ঠান্ডা লাগবে সেটা তো জানিনি, তো বৃষ্টি শেষ হওয়া পর্যন্ত ভিজতে দিন না আমার। আরিশ আবারও সেই বড়দের মতো শাসন করে বলল, মোটেও না।
এখনই বাসায় চলো বলে আমার হাত টানতে লাগলো। আমি বেশ ওনার হাতটা ছাড়িয়ে নিয়ে ঘাসের উপর বসে পড়লাম। আরিশও যে থেমে থাকার মানুষ না তা বুঝলাম ওনার পরবর্তী কাজে, কারণ উনি হুট করে আমাকে পাঁজো করে তুলে নিলেন। আমি ওনার কোল থেকে নামার জন্য দাপাদাপি করতে লাগলাম, কিন্তু উনি যে বেশ শক্তিশালী তা বুঝতে পারলাম, কারণ হাজার দাপাদাপি করার পরও ওনার কাছ থেকে নিজেকে ছাড়াতে পারলাম না। আরিশ এনে আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি নিচে গাড়িতে বসে পড়লেন। এরপর গাড়ির দরজাগুলো লক করে দিলেন, তাই আমি আর বের হতে পারলাম না। আরিশের কাছে আমি তো রাগে ফুলতে লাগলাম। শরীরের ভিতর গরম ধরেছে, তবে এই গরমটা আমার শীত লাগা ভাবটা দূর করতে পারল না। কিছুক্ষণ পর আমি রীতিমতো ঠকঠক করে কাঁপাকাঁপি শুরু করে দিলাম। খুব শীত ধরেছে। আরিশ আমার এমন অবস্থা দেখে বললেন, বলছিলাম না ভিজতে। এবার দেখলে তো। উনি আর কথা না বাড়িয়ে গাড়ি খুব দ্রুত ড্রাইভ করে বাসায় নিয়ে এলেন। বাসায় এসে কারোর সাথে ঠিকমতো দেখা না করে আরিশ আমাকে সোজা ওয়াশরুমে পাঠিয়ে দিলেন। এদিকে আমার ঠকঠক করে কাঁপা বন্ধ হচ্ছে না। যেমন শীত লেগেছে তেমনই কাঁপাকাঁপি বাড়ছে। এমন অবস্থাতেই আমি দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। বের হয়ে দেখলাম আরিশ ফ্রেশ হয়ে এসেছেন, হয়তো অন্য ওয়াশরুম থেকে। আমার দাঁত ঠকঠক আওয়াজটা করেই যাচ্ছে। আরিশের মুখটা যে বেশ চিন্তিত দেখাচ্ছে আমার এই অবস্থায়, তা ওনার চেহারা দেখে বুঝতে পারলাম। আমি তাড়াতাড়ি গিয়ে বাইরে থেকে কম্বলের নিচে ঢুকে পড়লাম। কম্বল দিয়ে পুরো শরীর জড়িয়ে রেখেছি, কিন্তু আমার অবস্থা উন্নতি হওয়ার নামই নেই। আরিশ চুপচাপ দাঁড়িয়ে আমার অবস্থা পর্যবেক্ষণ করে চলছে। আমি আরিশকে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনাদের রুমে হিটার নেই? আরিশ চিন্তিত কণ্ঠে বললেন, উফ নেই। আমি নিরাশ হয়ে বললাম, ও আচ্ছা। আরিশ কিছুক্ষণ যাবৎ কিছু একটা চিন্তা করে বললেন, সারা এদিকে উঠে আসো তো। আমি কিছুটা অবাক হয়ে বললাম, কেন? আরে আসো তো। আমি কম্বল দিয়ে উঠতে চাইলাম, কিন্তু কম্বলটা বেশ ভারী, এজন্য তা রেখে উঠে পড়লাম। আমার অবস্থায় উন্নতি নেই। আমি আর আর আমি আরিশের সামনে গিয়ে দাঁড়ালাম। আরিশ আমাকে অবাক করে দিয়ে হুট করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন আর বললেন, রুমে হিটার নেই তো কী হয়েছে? হিউম্যান হিটার তো আছে, যা তোমার শরীরকে কিছুক্ষণের মধ্যেই গরম করে দেবে। আমি আরিশের কথায় না এসে পারলাম না। শেষমেশ আমার স্বামী হিটারে পরিণত হলো। ঠিকমতো যে হাসবো সেটারও উপায় নেই। কাঁপুনি আমার বন্ধই হচ্ছে না। আরিশ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। বিন্দুমাত্র জায়গা বাকি নেই আমাদের মাঝে। আরিশের শরীর উষ্ণতা আমার কাঁপুনি ধীরে ধীরে বন্ধ করে দিল। এখন আমার অবস্থা আগের মতো নেই। শীত লাগা ভাবটাও ক্রমশ কমে আসতে লাগলো। কখন যে আমিও আরিশকে জড়িয়ে ধরেছি খেয়াল করিনি। বেশ কিছুক্ষণ পর আরিশ বলল, দেখছো এই হিউম্যান হিটারটা কতটা কার্যকারী? আমি আরিশের কথা শুনে মুচকি হেসে মাথা তুলে ওনার দিকে তাকালাম। ঠোঁটে বরাবরের মতো যে মনোমুগ্ধকর হাসি। আমি পুরোই পাগল হয়ে যাব ওনার হাসির উপর। ওনার এই হাসিটা আমাকে ওনার প্রেমে পড়তে যে বাধ্য করেছে সেটা বুঝতে বাকি নেই আমার। হয়তো আমি আরিশকে ভালোবাসতে শুরু করেছি, খুব ভালোবাসতে শুরু করেছি। আচ্ছা, আসলে সত্যি কি আমি আরিশকে ভালোবাসতে শুরু করেছি? আমার মনে হচ্ছে উত্তরটা হ্যাঁ বোধক। আমার মনের মধ্যে এক ভালো লাগা, ভালোবাসার ঢেউ বয়ে যাচ্ছে, কিন্তু আমি আরিশকে বলবো কি করে আমার মনের কথা? আমি জানি আরিশ আমার হাজব্যান্ড, তবুও মনের মধ্যে ভালোবাসাটা প্রকাশ করতে গিয়ে হাজারো দ্বিধাবোধ কাজ করছে। আমি আমার ভাবনার সাগরে ডুবে আছি। তখন আরিশ আমাকে ছেড়ে দিয়ে বলল, এভাবে কি দেখছো সারা পাখি? আমার প্রেমে পড়ে গেলে নাকি? আমি অবাক হয়ে গেলাম আরিশের কথায়। মনে মনে বললাম, আপনার প্রেমে পড়ে গিয়েছি তো, কিন্তু বলে কি করে আপনাকে এই কথাটা? আরিশ আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে মুচকি হেসে জিজ্ঞেস করলেন, কি হলো? আমি যে আন্দাজ করলাম সেটা সত্যি নাকি? আমি কিছু বলতে যাবো তার আগেই দরজায় টোকা পড়লো। আমি আর আরিশ দুজনেই দরজার দিকে তাকালাম। আরিশ গিয়ে দরজা খুলে দিল। আমি আমার জায়গাতেই দাঁড়িয়ে আছি। দরজা খোলার সাথে সাথে তুলি হুড়হুড় করে রুমে ঢুকলো, তবে চেহারা দেখে মনে হচ্ছে খুব মূল্যবান একটা কিছু হারিয়ে গিয়েছে, যা সে পাচ্ছে না, তাই এদিক ওদিক ছোটাছুটি করছে। তুলি আরশিকে পাশ কাটিয়ে চলে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, ভাবি তুমি তো খারাপ দেখছি। আমি অবাক হয়ে বললাম, কেন, কি করলাম আমি? তুলি মুখ ফুলিয়ে বলল, সেই কখন বাসায় এসেছো আর আমার সাথে দেখাও করনি? আমি তুলির কথায় মৃদু হেসে বললাম, আসলে বৃষ্টিতে ভিজে এসেছিলাম, তাই কারোর সাথে দেখা না করেই রুমে চলে এসেছি। এবার তুলি কিছু বলতে যাবে, তার আগেই আরিশ তুলিকে বলল, সারার জন্য গরম গরম স্যুপ বানিয়ে নিয়ে আয়, তাহলে ঠান্ডা ভাবটা চলে যাবে। স্যুপের কথা শুনে আমার গা গুলিয়ে আসতে লাগলো। স্যুপ নামক খাদ্যটা আমার কাছে ভালো লাগে না, কেমন কেমন যেন লাগে। তারপর আবার আবার এখন তো স্যুপ খেতে একটু ইচ্ছা করছে না। আমি তুলিকে স্যুপ আনতে মানা করব, তখনই জোরে একটা হাঁচি দিয়ে দিলাম। একদম অনাকাঙ্ক্ষিত ছিল এটা। আরশির কাছে এই দু চারটা কথা শোনার জন্যই হয়তো এই হাঁচিটা উদয় হলো। আমার হাঁচি দিতে দেরি হলো, কিন্তু আরশির চোখে গরম করতে দেরি হলো না। তুলির সামনেই তিনি আমাকে ধমক দিয়ে বললেন, বলেছিলাম আমি, এখন ওয়েদার চেঞ্জার, তবে সময় বৃষ্টিতে ভিজো না, ঠান্ডা লাগতে দেরি হবে না। কিন্তু কে শোনে কার কথা? বৃষ্টিতে তো ভিজতেই হবে তোমাকে। এখন হাঁচি দিলে পরে সর্দি লাগবে, তারপর লাগবে জ্বর, এভাবেই এগোবে তোমার অসুস্থতা। এটা ঠিক হতে কতদিন লাগবে বুঝতে পারছি না। কথাগুলো তিনি বলছিলেন আমার আর তুলির সামনে পায়চারি করতে করতে। আমি আর তুলি আরশির দিকে নিশ্চুপ ভঙ্গিতে তাকিয়েছি। কথা শেষে উনি এবার আমার কাছে এসে বললেন, এবার তো স্যুপ তোমাকে খেতেই হবে, কোনো তালবাহানা চলবে না। তুলি তাড়াতাড়ি গিয়ে স্যুপ বানিয়ে নিয়ে আয়। আরিশের কথা শুনে তুলি আর এক মুহূর্ত দেরি না করে রান্নাঘরে ছুটে গেল। আমি নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছি আরশির সামনে। আর
আরিসের সামনে ওনার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ইস, কতই না চিন্তা করছেন আমার জন্য তিনি, যেন চিন্তার এক অথর সাগরে ডুবে আছেন আরিস। আমি গিয়ে এবার বিছানায় বসে পড়লাম। দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না। আমি বসে পড়ার সাথে সাথে আরিস আমার সামনে এসে দাঁড়িয়ে আমার কপালে হাত দিয়ে দিল, হয়তো জ্বর পরীক্ষা করার জন্য। কয়েক সেকেন্ডে আমার কপালে হাত রাখার পরপরই হাত সরিয়ে চিন্তিত সুরে বললেন, আমার খুব চিন্তা হচ্ছে, তোমার মাথা তো বেশ গরম দেখছি, হয়তো জ্বর আসবে। সব ভুল আমারই। তুমি গাড়ি থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে আমার উচিত ছিল তোমার পিছু পিছু গিয়ে তোমাকে নিয়ে আসা। তা না করে আমি আবার পরে গিয়ে তোমাকে সাথে বৃষ্টিতে ভিজলাম। উফ, এতটা কেয়ারলেস কী করে হতে পারি আমি? আমি আরিসের কথাগুলো এতক্ষণ মনোযোগ দিয়ে শুনলাম। সামান্য জ্বর ঠান্ডা নিয়ে উনি এতটা চিন্তা করবেন জানা ছিল না। অন্য কেউ হলে হয়তো কিছু ওষুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়াতো, অথচ উনি একদম অন্যরকম। আমার কাছে এই মিস্টার আদনান রহমান আরিস তুলনাহীন, একদম তুলনাহীন। আমি কোনো খেয়ালে ডুবে আছি জানি না। আরিসের এমন চিন্তিত চেহারা আমার মনের মধ্যে ছোটোখাটো একটা তুফান বয়ে দিচ্ছে। ভালোবাসার মানুষটার এমন অবস্থা হয়তো কেউই সহ্য করতে পারে না। আমার ক্ষেত্রে তাই হয়েছে। আরিসের এমন চিন্তিত চিন্তিত মনমরা চেহারা একদমই ভালো লাগছে না আমার কাছে। আমি বসা থেকে উঠে আরিসের সামনে গিয়ে দাঁড়ালাম। আমার দুহাত নিয়ে আরিসের দুগালে রেখে বললাম, এত চিন্তা কেন করেন? আপনার মুখে এমন চিন্তা ভাবটা একদম মানায় না। সবসময় হাসি খুশি ভাবটা আপনার সুদর্শন চেহারার মানানসই। আর আমার কি হয়েছে যে আপনি এত টেনশন করছেন? সামান্য জ্বর সর্দি তো লেগেছে, 2-1 দিনের মধ্যেই সেরে যাবে। সো নো টেনশন, বাদ দিন। আমি কথাগুলো বলে একাধারে আরিসের দিকে তাকিয়ে আছি। জানি না একঘোর লাগা কাজ করছে আমার। ওনার দিক থেকে চোখই সরতে চাইছে না। ভ্রু ভুরু ভুরুগুলো সাথে গভীর কালো দুটি চোখ, নাকটা সরু, মুখের সাথে একদম মানানসই উজ্জ্বল শ্যামলা মুখে খোঁচা খোঁচা দাড়ি, সবকিছুই পারফেক্ট। একটা মানুষের চেহারার গঠনশৈলী এতটা পারফেক্ট হয় কি করে তা ভাবছি আমি। আমার শুধু যে চেহারা পারফেক্ট তা নয়, মানুষটাও পারফেক্ট। আচার ব্যবহার সবই পারফেক্ট। আর সবচেয়ে বেশি ভালো লাগে আরিসের কেয়ার করা মনোভাবটা, যেটার প্রতি সবসময় আমার দুর্বলতা। একটা মেয়ে চায় তার স্বামী তাকে ভালোবাসুক, তার কেয়ার করুক, ছোটোখাটো খুশিগুলো ভরে দিক তার জীবনে, ব্যাস। এর চেয়ে বেশি আর কি চায় একটা মেয়ে? আল্লাহর অশেষ রহমতে আমি সব পেয়েছি। আরিসের মতো স্বামী পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। আরিস আমার হাতের উপর নিজের হাত রেখে আমার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি জানো না সারা, তোমার একটু কষ্ট আমাকে কতটা হার্ট করে, ঠিক কতটা হার্ট করে তা বলে বোঝানো সম্ভব না। তোমার একটু কষ্টের নিঃশ্বাস আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ করে দিতে সক্ষম। সে তোমারই যদি এমন জ্বর ঠান্ডা লাগে তাহলে কেমনটা লাগতে পারে? তুমি বুঝতে পারছো? আমার জায়গায় তুমি হলে বুঝতে তেমন কষ্ট চিন্তা বয়ে যাচ্ছে আমার ভিতর দিয়ে। আমি যদি এমন অসুস্থ হয়ে যেতাম তাহলে HR ও ওয়াইফ তুমি আমার যত্ন আত্মীর কোনো কমতি রাখতে না। তাহলে তোমার এই অবস্থায় আমি কি করে শান্ত থাকবো, ঠিক থাকবো বলো? আমি আরিসের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি। আরিস নামক এই ছেলেটা যে আমার মন মস্তিষ্ক সব জায়গায় একদম খুঁটি গেড়ে বসে আছে তা ভালোভাবে বুঝতে পারছি। আমি কিছু বলার আগেই দরজায় টোকা পড়ল। এই আওয়াজে আমি আরিসকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে ওর থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়াই। দরজার দিকে এই পলক তাকিয়ে দেখলাম তুলি স্যুপের বাটি হাতে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার মানে তুলি কি আমাদের দুজনকে একসাথে ওভাবে দেখে ফেলেছে? ছি ছি, কি লজ্জা, কি লজ্জা! কি না কি ভাবছে ও। আচ্ছা, ও কিছু ভাবলেই বা কি? আমি আর আরিস তো হাজব্যান্ড ওয়াইফ, সো এত কিছু ভাবার নেই। বাসাবাড়িতে এসব অবিবাহিত পিচ্চি মেয়েগুলো থাকার জ্বালা হুটহাট যেখানে সেখানে উদয় হয়ে যায়। এর আগে আমাদের বাসায় সাবা, আর এবার তুলি। উফ, জীবনটাই বেদনাময়। আরিসের কী অবস্থা তা আমি আর দেখতে পাইনি মাথা নিচু করে থাকার জন্য। তবে আরিসের কণ্ঠস্বর শুনে মনে হলো তিনিও বেশ অপ্রস্তুত হয়ে পড়েছেন। তিনি তুলিকে বললেন, কী ব্যাপার, এমন হুটহাট চলে এলি কেন? আমি আরিসের কথা শুনে মাথা তুলে তুলির দিকে তাকালাম। মেয়েটা যে সামান্য লজ্জায় পড়ছিল তা বোঝা যাচ্ছে। তুলি বলল, হুটহাট এলাম কোথায়? দরজায় নক করেই এসেছি। এবার আরিস আমতা আমতা করে বলল, তো আসার আগে দূর থেকে একটু আওয়াজ দিয়েও তো আসতে পারতি। এবার তুলির মুখের থেকে সে লজ্জাভাবটা চলে গেল। সামান্য রাগী ভাব এলো, তবে সিরিয়াসলি রাগ নয় তা বোঝা গেল। তুলি এবার স্যুপের বাটিটা পাশের টেবিলে রেখে বলল, আমি কি জানি নাকি যে তোমরা এমন দরজা খুলে রোমান্স করছো? আরিস অবাক কণ্ঠে বললেন, এখানে রোমান্সের কি দেখলি তুই? তুলি এবার কোমরে হাত দিয়ে আরিসের দিকে তেড়ে এসে বলল, রোমান্স নয় তো কি? দুজন দুজনের কাছাকাছি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রোমান্টিক কথাবার্তা বলো, সেটা রোমান্স নয় তো কি? দুই ভাই বোনের রীতিমতো ঝগড়ার ময়দানে দাঁড়িয়ে রয়েছে। আরিস তুলির কথা শুনে তুলির এক কান চেপে ধরে বলল, বড্ড রোমান্সের সংজ্ঞা শিখে গেছিস দেখছি। তোকে খুব শীঘ্রই বিয়ে দিয়ে দেওয়া হবে দেখছি সারা। তুমি ছেলে খোঁজা শুরু করো, মেয়েটা বড্ড পাজি হয়ে গিয়েছে। এদের এই ঝগড়া দেখে আমার খুব হাসি পাচ্ছে। আমি মিটমিট করে হেসে চলছি। আরিসের কথা শুনে তুলির মুখের ঝগড়া ভাবটা মুহূর্তেই করুণ আকার ধারণ করলো। সে কাঁদো কাঁদো সুরে বলল, ভাইয়া, আমার লক্ষ্মী ভাইয়া, তুমি না অনেক ভালো, প্লিজ আমার বিয়ে দিও না এখন। আমার বড় ভাইয়া, প্লিজ প্লিজ
তুলি এবার আমার দিকে তাকিয়ে বলল, ভাবি প্লিজ এমনটা করো না, ভাইয়াকে মানা করো, আমি আর কখনো এমন করবো না, প্লিজ প্লিজ। তুলির এমন আকুতি মিনতি শুনে আরিসের ঠোঁটের কোণে এক বিস্ময়ের হাসি ফুটে উঠল। উনি তুলির কান ছেড়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করলাম, নেক্সট টাইম থেকে এমন পাকনামি কথাবার্তা যেন মুখে না শোনে। তুলি ওকে বলেই দিল। এক এক দৌড়। তুলির এমন দৌড় দেখে আমি আরিস একসাথে হেসে উঠলাম। আরিস এবার হাসি থামিয়ে আমার দিকে তাকিয়ে বলল, অনেক হাসাহাসি হলো, এবার স্যুপ খাবে চলো। স্যুপের কথা শুনে কেমন যেন লাগলো। আমি আরিসকে করুণ সুরে বললাম, প্লিজ আরিস, আমি স্যুপ খাবো না, এমনি ওষুধ খেলেই তো ঠিক হয়ে যাবে। আরিস আবারও বড়দের মতো শাসন শুরু করলো, কড়া গলায় বলল, স্যুপ তো খেতেই হবে, কোনো এক্সকিউজ শুনছি না আমি, প্লিজ আরিস। আরিস এবার ধমক দিয়ে বলল, বলছি না খেতেই হবে, এবার চুপচাপ হা করো, আমি স্যুপ খাইয়ে দিচ্ছি। আরিসের ধমকে আমি গুটিসুটি হয়ে বসে পড়লাম। এবার আরিসের কথা শুনে কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই, তাই হাজারো অনিচ্ছা থাকা সত্ত্বেও স্যুপটা খেয়ে নিলাম। স্যুপ খাওয়ার সময় কেমন লাগছিল তা একমাত্র আমি জানি, তারপরও খেতে হলো। স্যুপ খাওয়া শেষে আরিস আমাকে ওষুধ খাইয়ে ঘুমিয়ে পড়তে বলল। আমিও ভদ্রমেয়ের মতো ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো বিকালের দিকে আমার শাশুড়ির ডাকে। চোখ খোলা মাত্র শাশুড়িকে দেখে আমি উঠতে চাইলে উনি চোখের ইশারায় বারণ করেন। আমার শাশুড়ি কিছু কথাবার্তা বলে চলে যান। এরপর আমি আবারও ঘুমিয়ে পড়ি। রাতে আরিস এসে আমাকে ভাত খাইয়ে দেওয়ার পর আমি আবারও ঘুমিয়ে পড়ি। আমার শুধুই ঘুম পাচ্ছে, জানি না কেন, একদম স্লিপিং বিউটি হয়ে গিয়েছি। আরিস কি আমাকে কোনো ঘুমের ওষুধও দিয়েছিল নাকি জানা নেই। আমার ঘুম ভাঙলো একদম সকালে। উঠে দেখি আরিস আমার পাশে নেই। আশেপাশে চোখ বুলিয়ে দেখতে পেলাম আরিস চেয়ারে বসে গভীর মনোযোগে ল্যাপটপে কাজ করছে। আমি ওনাকে দেখে আড়মোড় ভেঙে উঠে ওনার পাশে দাঁড়ালাম। আমি দেখে আরিস ল্যাপটপ থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, ঘুম হলো ঠিক মতো? আচ্ছা, আপনি কি আমাকে ঘুমের ওষুধ দিয়েছিলেন? দিয়েছিলাম, যাতে তোমার শান্তিতে ঘুম হয়। আর তোমার ঘুম তো শান্তিতে হয়েছে রাতে, বাট আমারটা হয়নি। আমি ভুরু কুঁচকে জিজ্ঞেস করলাম, কেন? আরিস এবার ল্যাপটপ বন্ধ করে দিয়ে আমার সামনে দাঁড়িয়ে বললেন, রাতে তোমার সে কি জ্বর, তোমার শরীর খুব গরম হয়ে গিয়েছিল, আমি সে কি ভয় পেয়েছিলাম বলে বুঝতে পারবো না। তখন বাজে রাত 2টো, কাউকে ডাকতে পারছিলাম না। পরে আমি তোমার জলপট্টি করে দিলাম। রাত 3টার দিকে একটু করে তোমার জ্বর কমতে শুরু হয়। যখন তোমার জ্বর একদম নেমে গিয়েছিল তখন আমি ঘুমিয়েছিলাম। আরিসের কথা শুনে আমার মধ্যে অপরাধবোধ কাজ করলো। আমার বৃষ্টিতে ভেজার জন্য সব হয়েছে, যদি আমি বৃষ্টিতে না ভিজতাম তাহলে আরিসের এমন অবস্থা হতো না। আমি মুখটা ছোট করে বললাম, সরি, আমার জন্য এত কষ্ট করতে হয়েছে আপনাকে। আরিস আমার গালে এক হাত দিয়ে বলল, তোমার জন্য এভাবে রাত জাগার মধ্যেও মজা আছে, তবে টেনশনে আছি এক্ষেত্রে, যাই হোক তুমি ফ্রেশ হয়ে নাও। আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আরিস আবারও ল্যাপটপে কাজ করছে। আমি সামনে যেতে উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা জ্বর কি আবার এসেছে? সর্দি লেগেছে? অবস্থার উন্নতি হয়নি? আমি মুচকি হেসে বললাম, জ্বর আর আসেনি, তবে সামান্য সর্দি কাশি আছে আর কি, সমস্যা নেই, আর একটু ওষুধ খেলে ঠিক হয়ে যাব। আমি রান্নাঘরে গেলাম, দেখি আম্মু কি করছেন। আচ্ছা, তোয়ালে রেখে আমি রান্নাঘরে গেলাম। রান্নাঘরে আমার শাশুড়ি আমাকে দেখে বলল, কিছু লাগবে? আপনার সাহায্য করতে এসেছি। আমার শাশুড়ি অবাক হয়ে গেলেন, সে কি, তোমার তো জ্বর এসেছে, তুমি রুমে গিয়ে রেস্ট করো। আমার জ্বর একদম ঠিক, আপনি একা একা কত কাজ করবেন, আমি সাহায্য করি। এরপর আমার শাশুড়ির রাজি হচ্ছিল না, আমি আর একটু জোর করে করলে উনি রাজি হলেন। নাস্তা বানানোর শেষে সবাইকে ডাক দিলাম নাস্তা করার জন্য। সবার নাস্তা করা শেষ, যে যার রুমে চলে গেল। আমি চলে আসলাম রান্নাঘরে চা বানানোর জন্য। তাড়াতাড়ি চা বানিয়ে সবাইকে দিয়ে এসে আমার আমার আর আমার আর আরিসের জন্য 2 কাপ চা নিয়ে এলাম রুমে। গিয়ে দেখি আরিস রেডি হচ্ছেন। আমি চা নিয়ে সামনে যেতে ওনার মুখে মৃদু হাসি ফুটে উঠল। বেশ আয়েশ করেই দুজনে চা খাওয়া শেষ করলাম। চা খাওয়া শেষে কাপ নিয়ে রান্নাঘরে যেতে নিলেই আরিস আমাকে পিছন থেকে ডাক দিয়ে বললেন, সারা, কাপ রেখে এদিকে একটু আসো তো। আমি আরিসের ডাক শুনে কাপ রেখে আরিসের দিকে এগিয়ে গেলাম। আমি যাওয়ার সাথে সাথে আরিস আমার দিকে টাই এগিয়ে দিয়ে বললেন, টাইটা বেঁধে দাও তো। আরিসের কথা শোনা মাত্রই আমার মুখটা ছোট হয়ে এলো, কারণ আমি টাই বাঁধতে পারি না। যদিও আমার ইচ্ছে ছিল বিয়ের পর আমার স্বামীকে প্রতিদিনই টাই বেঁধে দিব, তবে এত ইচ্ছে থাকার পরও আমি কখনো টাই বাঁধা শিখিনি। আমি আরিসের করুণ সুরে বললাম, আপনি একাই বেঁধে নিন, আমি টাই বাঁধতে পারি না। আরিস মুচকি হেসে নিজের ফোনটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, ইউটিউব দেখে নাও, তারপর বেঁধে দাও। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, শুধু শুধু কী দরকার এমন করা? আপনি তো পারেনই টাই বাঁধতে। আরিস এবার আয়নার দিকে তাকিয়ে হাত মাথায় দিয়ে চুল ঠিক করতে করতে বলল, আমি পারি, বাট আমি চাই আমাকে প্রতিদিন টাই তুমি পরে দিবে। আমি আগের মতোই বললাম, কেন? আরিস আয়না থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, এরপর আমার গলাটা টেনে দিয়ে বললেন, রোমান্টিক একটা ভাইবসের জন্য তুমি আমাকে টাই বেঁধে দিবে আর আমি তোমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকবো। উফ, হাউ রোমান্টিক। আমি আরিসের কথা শুনে লজ্জা পাবো নাকি হাসবো বুঝতে পারলাম না। শেষমেশ সামান্য মুচকি হেসে বললাম, বাবা গো বাবা, ছেলেটা সামান্য রোমান্টিক পরিবেশের জন্য কত কিছু করে। আমার কথা শুনে আরিস হেসে বলল, দেখতে হবে না হাজব্যান্ডটা কার। আমি আবারও হেসে বললাম, এবার আর কথা না বাড়িয়ে ইউটিউব দেখে টাই বাঁধার টিউটোরিয়াল দেখে আরিসকে অতি যত্নে টাই বেঁধে দিলাম। টাই বাঁধা শেষে আরিসের শার্টের কলার ঠিক করে দিয়ে বাইরে রাখা কোটটা পরিয়ে দিলাম। আরিস রেডি হওয়া শেষে আয়নার দিকে তাকিয়ে আবারও নিজের চুল ঠিক করলেন।
আমি কিছুটা দূর থেকে আরিশকে দেখছি, পুরো ফর্মাল লুকে আজ তিনি। সাদা শার্ট, কালো কোট, কালো প্যান্ট এবং কালো টাই। মাথার সিল্ক চুলগুলো সুন্দর করে গোছানো। সব দিক দিয়ে ওনাকে আমার ফেভারিট এসআরকে পেয়ে গিয়েছি, ইয়াপ্পি! এসব মানে মনে আউড়ে মনে মনে হেসে দিলাম আমি। এসব ভাবতে ভাবতে আরিশ অফিস ব্যাগ নিয়ে আমার সামনে দাঁড়ালো। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে হুট করে আমার গালে চুমু বসিয়ে দিল। ওনার এই হুটহাট কাজে আমি চোখ বড় করে ওনার দিকে তাকালাম। মনে আবার মুচকি হেসে বসলেন, এটা অভ্যাস বানিয়ে ফেলো সারা পাখি, কারণ প্রতিদিন অফিসে যাওয়ার আগে এটা তোমার পাওনা, বুঝতে পেরেছ? আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আরিশ চলে গেলেন। বিকালের দিকে আমাকে তুলে সাজিয়ে দিচ্ছে, কারণ জিজ্ঞেস করলে ও বলে আরিশ বলে এমনটা করতে বলেছে, কিন্তু কেন সেটা বলেনি।